প্রিয় দর্শক, স্বাগত জানাই কাহিনিক পডকাস্টে। আমার সাথে উপস্থিত আছেন আজকের আড্ডায় কাহিনিককে আমার সহকর্মী, আমার ছোট ভাই রহিসুল তমাল, যার ডাকনাম টার্কিশ হিরো। তমাল, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। জেরিন কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। চমৎকার। তমালের একটু পরিচয় দেই। তমাল থিয়েটার করে, নামটা হচ্ছে নৈরিত নাট্যালয়। নৈরিত নাট্যালয়ে তুমি নাটক করছো। আমি খুব রিসেন্টলি জেনেছি যে তুমি তোমাদের এই নৈরিত নাট্যালয় রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু নাটক করছে। মানে একটা নাটকে বারবার করছো না বেশ কিছু নাটক করছো? একটা নাটকই বারবার করছো। আচ্ছা, আমি এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে কালচারের সাথে ডেভেলপমেন্ট, কালচারের সাথে মানুষের মনের উন্নয়ন, কালচারের সংস্কৃতির সাথে মানুষের জ্ঞানের উন্মেষ ঘটানো, এটা চিরায়ত একটা বিষয়। তোমরা কাজটা কিভাবে করছো, কেন করছো, আর এটা থেকে তোমরা কি রেজাল্ট পাচ্ছ, সেই ব্যাপারে তোমার কাছে শুনতে চাই। উদ্যোগটা আসলে সরকারিভাবেই নেয়া, আমরা সেটার সাথে সম্পৃক্ত হয়েছি। আর উদ্যোগটা নেয়ার পেছনে অন্যতম কারণ ছিল আসলে তারা কিন্তু অনেকটা পিছিয়ে, হ্যাঁ, বর্তমান সমাজের চেয়ে রোহিঙ্গা সমাজটা একটু অনেকটা পিছিয়ে। আমরা যেমন 90-এর দশকে আমরা কি দেখেছি যে হাত ধোয়ার ব্যাপারেও সরকারিভাবে বিটিভিতে আমরা দেখতাম বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাতো বা মিনা কার্টুনে দেখাতো। সেই সচেতনতাটা কিন্তু আস্তে 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 মানুষের ভেতরে ঢুকে যায়। এখন কিন্তু এই বিজ্ঞাপনগুলো আর দেখাতে হয় না। এখন মানে ওই ধারণাটা থেকে আসলে আমরা কাজটা শুরু করি যে তারা যেহেতু টিভি দেখতে পারছে না ঠিকমতো, আমাদের মতো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন ইউজ করতে পারছে না, তারা কিন্তু এখনো অনেকটা পিছিয়ে। তাদেরকে ওই বিজ্ঞাপনগুলা আমাদের দেখাতে হচ্ছে নাটক আকারে। হ্যাঁ, নাটক আকারে, থিয়েটার আকারে। খুবই পাওয়ারফুল যে তোমরা সচেতন হও, এই বিষয়ে সচেতন হও। হ্যাঁ, তাদের যেসব বিষয়ে সমস্যা, ওই সমস্যাগুলো তাদের সামনে তুলে ধরছি আমরা। হ্যাঁ, কিছু কিছু ভাষা প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দুই দিকটাকেই লক্ষ্য করছি। বাংলা ভাষাকেও লক্ষ্য করছি, আবার রোহিঙ্গাদের সাথে কানেক্ট হওয়ার জন্য রোহিঙ্গা ভাষাটাকেও কিন্তু আমরা সম্পৃক্ত করেছি। একটা উদাহরণ শুনতে চাই, খুবই মানে ইন্টারেস্টিং লাগছে আমার। এই যে যেমন আমাদের নাটক একটা ডায়লগ আছে যে বাংলা ভাষায় যদি আমি বলি, নৌকা লড়তেছে ডুবে যাবে, তো ওইটা আমরা আঞ্চলিকভাবে নিয়ে আসছি, নৌকা লড়াই দে। হ্যাঁ, নৌকা লড়াই দে। তখন কিন্তু ওটা মানে ওরা খুব ভালোভাবে কানেক্ট হতে পারে, অনেক বেশি কানেক্ট করতে পারছে। এই আর কি। চমৎকার। মানে আমার একটা থিয়েটার প্রকল্প ছিল ডেনমার্কের অর্থায়নে, স্পেস নাম ছিল। সেখানে একটা নাট্যদল, আমরা সখানে খুব নাটক করেছি। তো আমাদের এরকম একটা নাটক ছিল ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের উপরে, মাত্র 25 মিনিটের নাটক। নাটকটার নাম ছিল বিয়ের আসরে। নাটকটার গল্পটা ছিল এরকম, খুব ছোট করে বলছি। তো ওটা হচ্ছে যে একটা বিয়ে বাড়িতে বরযাত্রা যায়, গিয়ে দেখে মেয়ের বাড়িতে স্যানিটারি পায়খানা নেই, এবং মেয়েতে হাত ধোয়ার জায়গায় কোনো সাবান দেওয়া হয়নি। তখন এই বাবা চাচা রাগ করে বলে যে বিয়ে ভেঙে যাবে। বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম, তখন অনেক ফানি ঘটনা ঘটে, এবং তারপর এক পর্যায়ে এসে সবাই ক্ষমা টমা চেয়ে বলে, না আমরা পায়খানা তৈরি করবো, আমরা করবো, আমরা সব কিছু করবো, তারপরও এই বিয়েটা যেন হোক। তারপর ছেলে এসে কান্নাকাটি শুরু করে, তারপর মেয়েও একটু সম্মতি দেয়। তারপর যাই হোক, কথা হচ্ছে যে খুব হাসির একটা নাটক, মানুষ দম ফাটিয়ে হাসতো। তো ওই নাটকটা একটা পানি দিবসে আমরা কুমিল্লা জেলা পরিষদে দেখিয়েছিলাম। তখন 2.5 ঘন্টার একটা আলোচনা অনুষ্ঠানের পর আমাদের এই 25 মিনিটের নাটকটা ছিল। নাটকটা শেষ হওয়ার পর কুমিল্লার ডিসি উঠে বলেছিল, আমাদের 2.5 ঘন্টার আলোচনাই বৃথা, শুধু এই 25 মিনিটের নাটকটা দেখলেই চলতো, কারণ সব মেসেজ আছে এটার মধ্যে। তো নাটক সেরকম একটা পাওয়ারফুল টুল। তোমরা কি আরও এরকম কাজ করতে চাও? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি আরও সচেতনতামূলক কাজ করার সুযোগ পাই, অবশ্যই আমরা সেটার সাথে, নাটক তো করি এই কারণে, থিয়েটারের সাথে আছি তো এই কারণে। যেমন থিয়েটারটা যখন আমরা শুরু করি, আমি যখন শুরু করি তখন তো আসলে প্রবণতা ছিল ভেতরে স্টার হওয়ার। কিন্তু যখন আসলে থিয়েটারে ঢুকে গেলাম, যখন বুঝতে শুরু করলাম আসলে থিয়েটার কি এবং থিয়েটার আমাকে কি দিচ্ছে, থিয়েটার আমার অনেক, মানে মানুষের ভেতরে তো আসলে শুধুমাত্র দুটো চোখ না, আরো অনেকগুলো চোখ থাকে।
হ্যাঁ, ওই চোখগুলো খুলতে সাহায্য করে কিন্তু থিয়েটার এই চোখগুলো যখন খুলে দেয় তখন মানুষের ভাবনাগুলো ছাড়া, মানুষের জায়গাগুলো ছাড়া আসলে অন্য কোনো চিন্তা ভাবনা তখন মাথায় আসে না, তখন ওই স্টার হওয়ার চিন্তা ভাবনাটা আসলে থাকে না। চমৎকার কথা তমাল। কাহিনিকের কাজ কেমন লাগছে? কাহিনিকের কাজ এক কথায় অসাধারণ। বাকিটা যদি একটু ডিটেলস বলতে যাই তাহলে বলতে হবে যে আমি যখন কাহিনিকে ঢুকি চাকরি করার জন্য, আমাকে যারা চেনে তারা জানে যে আমি চাকরি করার মানুষ না। আমি আসলে চাকরি করার মানুষ না, যদিও অনেকদিন সিসিমপুরে ছিলাম, কয়েকটা সিজন কাজ করেছি আমি সিসিমপুরি স্ক্রিপ্ট রাইটার হিসেবে। কিন্তু পরবর্তীতে আবার চাকরি করব এটা আমার সাথে যারা থাকে তারা বিশ্বাস করতে পারেনি চাকরিতে আমি আবার চাকরি করব। তো সবাইকে আমি একটা জবাবই দিয়েছি যে আমি আসলে লোভে পড়ে চাকরিটা করছি। তখন অনেকেই একটু চোখ বড় হয়ে গেছে যে লোভ, লোভ কিসের লোভ? টাকার লোভ? আসলে লোভটা টাকার না, আসলে লোভটা হচ্ছে সাহিত্যের। আমি কাহিনীকে ঢোকার পরে যখন দেখেছি যে চারিদিকে শুধু বই, বই নিয়ে আলোচনা, বই ছাড়া কিছু নাই, মানে এর চেয়ে নিজেকে সমৃদ্ধ করার মাধ্যম তো আর হতে পারে না, এবং তার মাধ্যম সেটা যদি হয় আমার জব। বাহ! আমি কাহিনীকে কখনোই চাকরি করি বা জবের একটা জায়গা সেই হিসেবে আমি কাহিনীকে দেখি না। কাহিনীকে আমার কাছে সবসময় মনে হয় পরিবার, এবং অনেক দিন ধরেই তো আছি, আমার কাছে মনে হয়েছে কাহিনীকেও আমি আপন করতে পেরেছি, কাহিনীকেও আমাকে আপন করতে পেরেছে। বাহ, আমরা সত্যিই সমৃদ্ধ হয়েছি তোমাকে পেয়ে। ধন্যবাদ তমাল। আমরা আজকের মতো শেষ করি তাহলে। জি অবশ্যই। প্রিয় দর্শক, আজকের এই পর্ব এখানেই শেষ করছি। কাহিনীকের সঙ্গে থাকুন, কাহিনীক অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপেল বা অ্যান্ড্রয়েড থেকে। কাহিনীকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে কাহিনীক সম্পর্কে অবহিত থাকুন। কাহিনীক সারা পৃথিবীর বাঙালিরকে সাথে নিয়ে বাংলা সাহিত্যের, বাংলা ভাষার একটি বড় কমিউনিটি তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। কাহিনীক অডিও বুক, বাংলার গল্পকার।